একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। আর তাই জাতীয় স্বার্থেই প্রয়োজন এসব অপতথ্যের বিপরীতে সঠিক তথ্যটি তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দেশের প্রথম সারির গণমাধ্যমের ফটোকার্ডের ডিজাইন ব্যবহার করে একটি পোস্ট গতকাল দুপুর থেকে ছড়িয়ে পড়েছে। প্রধান উপদেষ্টা নাকি বলেছেন দেশে আর কোনো নির্বাচন হবে না। ফ্যাক্ট চেক করে জানা গেল এটা ছিল গুজব। এর মধ্যে শেখ হাসিনার সাথে নেতানিয়াহুর একটি বৈঠকের ছবি ভাইরাল হলো, পরে জানা গেল সেটা ছিল এআই দিয়ে বানানো। অপতথ্য আর গুজবের কবলে পড়েছে এসএসসি পরীক্ষা, ক্রিকেটার সাকিব আল হাসান, এমনকি ফুটবল তারকা নেইমারও। দর্শক, সংবেদনশীল ৫টি অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে। শুরুতেই সেটা দেখে নেব, এরপরে আলাপে যাব। গতকাল দুপুর থেকে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির ডিজাইন ব্যবহার করে একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়েছে প্রধান উপদেষ্টা নাকি বলেছেন আর জীবনেও নির্বাচন হবে না। বিষয়টি যে অপতথ্য সেটা নিশ্চিত করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিম। তারা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এমন কোনো বিবৃতি দেয়নি এবং যমুনা টিভিও এমন দাবিতে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। ডিজিটাল কারসাজি করে যমুনা টিভির ফটোকার্ড নকল করে এটি ছড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে এসএসসি পরীক্ষা নিয়ে গুজব যেন থামছেই না। প্রথম পরীক্ষার মতন আজ দ্বিতীয় পরীক্ষা। আগেও এসএসসি এবং দাখিল পরীক্ষার ইংরেজি প্রশ্ন ফাঁস দাবিতে প্রশ্নপত্রের ছবি ফেসবুকে প্রচার করা হয়েছে। ফ্যাক্ট চেক করে জানা যায় কোনো প্রশ্ন ফাঁস হয়নি। বিগত কিছু বছরের বিভিন্ন বোর্ডের প্রশ্নপত্রের ছবিকে এই বছরের প্রশ্ন বলে গুজব ছড়ানো হচ্ছে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছেন এমন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল ছবিটি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। কয়েকদিন ধরে যমুনা টেলিভিশনের ফটোকার্ড ব্যবহার করে এই পোস্টটি সব সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়েছে ফিলিস্তিন ও গাজাকে ১০ কোটি টাকা সাহায্য করেছেন সাকিব আল হাসান। অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন সাকিবকে। তবে এটি যে অপতথ্য সেটা নিশ্চিত করে রিউমার স্ক্যানার টিম। অনুসন্ধানে জানা যায় এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি যমুনা টিভি। ডিজিটাল কারসাজি করে ফটোকার্ড নকল করা হয়েছে। এখানেই শেষ নয়। সম্প্রতি ফ্রি ফিলিস্তিন লেখা ফিলিস্তিনের পতাকা হাতে ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র দাঁড়িয়ে আছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মুখে প্রতিবাদের ছাপ। অনেকেই মেতে ওঠেন নেইমারের প্রশংসায়। কিন্তু ছবিটি যে আসল নয় সেটা জানা গেল ফ্যাক্ট চেক করে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। দর্শক, আজ ৫টি অপতথ্যের ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল আন্তর্জাতিক ও রাজনৈতিক ইস্যুতেই সবচেয়ে বেশি মিথ্যা ছড়িয়েছে। অপতথ্য শক্তিশালী করতে ব্যবহার হচ্ছে এআই। ছড়িয়ে দেওয়া হয়েছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। রুবাইয়াত অদিতি, ৭১। দর্শক, আমরা আলাপে যেতে চাই এই গুজবগুলোকে ঘিরেই। আমাদের সাথে আজ যুক্ত আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান মোহাম্মদ শামসুদ্দিন আর বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কাজী ওমর ফয়সাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ৭১-এ। আমি হাসান মোহাম্মদ শামসুদ্দিনের কাছে প্রথম প্রশ্নটি রাখতে চাই। যেমনটি দেখছিলাম আমরা প্রতিবেদনে যে রাজনৈতিক এবং আন্তর্জাতিক ইস্যুতেই বেশিরভাগ গুজবগুলো ছড়ানো হচ্ছে। তার মানে টার্গেট করে এই গুজবগুলো তৈরি করা হচ্ছে। কি ইঙ্গিত দিচ্ছে বিষয়টি? প্রথমে ৭১ টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখুন, আমরা যদি বিষয়টা দেখি তাহলে গুজবগুলো ছড়ানো হচ্ছে আমাদের উন্নয়ন, আমাদের অগ্রগতি, আমাদের একতাকে বাধাগ্রস্ত করতে। এবং এখন পুরো মিডিয়াতে মিস ইনফরমেশন ওভারলোড চলছে। এত মিস ইনফরমেশন দিয়েছে যে আমরা কোনটা সত্য এবং কোনটা মিথ্যা তা এখন আমরা বুঝতে পারছি না। তার মানে এই তথ্যযুদ্ধে আমরা অনেক পিছিয়ে আছি এবং আমাদের প্রতিপক্ষ আমাদেরকে নাস্তানাবুদ করতে, আমাদের ঐক্য নষ্ট করতে, আমাদের জনমতকে বিভ্রান্ত করতে, তাদের লক্ষ্য বা কৌশলগত কোনো অর্জনের জন্যই আমাদেরকে এই ধরনের তথ্য বিভ্রান্তিতে ফেলে রেখেছে। তাহলে
দেশের রাজনৈতিকভাবে সংবেদনশীল একটি সময়ে এসব গুজব কি প্রভাব ফেলছে, মানে এর দ্বারা জননিরাপত্তা কতখানি ঝুঁকির মুখে পড়তে পারে? জননিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে, আমাদের একতা ঝুঁকির মুখে পড়তে পারে, আমাদের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হতে পারে, আমাদের যে অগ্রগতি আছে অগ্রগতি ব্যাহত করতে পারে, মানুষ একটা ভুল ধারণা পেতে পারে সরকার সম্পর্কে এবং জনমতে দ্বিধা বিভক্তি আসতে পারে। এটা একটা ভয়ঙ্কর সময় আমরা অতিক্রম করছি এবং আমাদেরকে অবশ্যই এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হবে। আপনি যদি আমাকে সামনের দিকে জিজ্ঞেস করেন যে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি, আমরা তখন এই জিনিসটা আমরা আলোচনা করতে পারবো। জি, আসবো তাহলে সেই প্রসঙ্গে। কাজী ওমর ফয়সালের কাছ থেকে একটু ঘুরে আসতে চাই তার আগে। কাজী ওমর ফয়সাল, এই যে বিভিন্ন গণমাধ্যমের ফটো কার্ডের ডিজাইন ব্যবহার করা হচ্ছে, আমরা যেমনটি দেখছিলাম, উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, এআই এর ব্যবহার আমরা দেখছি, এতে করে সাধারণ মানুষের কাছে গুজবগুলো আরও বিশ্বাসযোগ্যতাও পাচ্ছে। এসব ক্ষেত্রে আইনের কি ধরনের প্রয়োগ হতে পারে বা শাস্তির বিধানই বা কি? দেখুন, এটা খুব ইন্টারেস্টিং লাগে ইদানিং যে আগে হচ্ছে পত্রিকারা বলতো যে আমরা এই কথা বলেছি, এখন বড় যে মিডিয়াগুলো আছে মিডিয়া হাউসগুলোকে বলে হচ্ছে যে আমরা এই কথাগুলো বলি নাই, আলাদা করে একটা ফটো কার্ড বানাতে হচ্ছে। এবং এই ক্ষেত্রে আপনি আইনের কথা বলেন, আসলে আইনের জায়গা থেকে আমাদের আসলে কোন জায়গায় আছে এটা বলাটা খুব কঠিন। আমাদের আগের যে আইনগুলো ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, অথবা এরপরে হলো সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এইগুলো কিছুটা এটা নিয়ে ডিল করেছে, আমাদের সেকশন 29 আছে। কিন্তু ইস্যুটা হচ্ছে যে দুইটা ইস্যু আছে, যে আপনি কাকে ধরবেন, যে বানাচ্ছে তাকে ধরবেন না শেয়ার করতেছে তাকে ধরবেন। আবার আপনি যদি মনে করেন যে যে আপনি যাকে যে বানাচ্ছে তার মোটিভ একটা, আবার যে ছড়াচ্ছে তার মোটিভ একটা, তো আপনি কোন দিকে দেখবেন। এবং এগুলোকে কিন্তু আরো অন্যান্য ভাবে দেখা যায়, যে আপনি যেমন একে আপনি দেখতে পারেন রিলিজিয়াস সেন্টিমেন্টকে হার্ট করার কথা বলতে পারেন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে আসতে পারেন, প্রোপাগান্ডা এগেইনস্ট স্টেট নিয়ে আসতে পারেন। আপনি কোন দিকে নিয়ে আসছেন এবার ডিপেন্ড করে। বাট প্রবলেম হচ্ছে যে এই ইস্যুটা আমাদের কিন্তু নতুন নয়, কিন্তু গভর্নমেন্ট এর আগের যে গভর্নমেন্ট যেটা ছিল আওয়ামী লীগ গভর্নমেন্ট, এটাকে যেভাবে ডিল করতে চাইলো খুবই একটা প্রবলেমেটিক একটা ল দ্বারা এটাকে ডিল করতে চাইলো। এবং এখন পর্যন্ত আমি যদি বলি, আমি যদি ঘাটাঘাটি করি, আসলে এই বিষয়ে রেমেডি এখনো খুব বেশি দেখি না। আপনি দেখবেন না যে যে বিশেষ করে গত 7-8 মাসে তো বাংলাদেশ হচ্ছে বলা যায় ফেক নিউজের একটা হচ্ছে বড় একটা ভিকটিম বলা যায়। আপনি যেই দিকে যান, আপনি যে শ্রেণীর দিকে যান, সবাই ফেক নিউজের ভিকটিম হয়েছে। এখন জাস্টিস কতটুকু এসেছে। আবার আপনি কিন্তু এটাকে আপনি জাস্ট আইন করলেন, খুব কড়াটা আইন করলেন, সেটা দিয়েও কিন্তু আপনি এটাকে খুব ভালোভাবে ডিল করতে পারবেন না, কারণ এখানে আবার প্রশ্ন আছে যে হচ্ছে যে এটা ফ্রিডম অফ এক্সপ্রেশনের এগেনস্টে যায় কিনা। সো এক্ষেত্রে ব্যালেন্সিং, এক্ষেত্রে আপনি যারা ফেক নিউজ থেকে প্রোটেক্ট করতে যাচ্ছেন, আবার হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশনকে আবার মানে প্রোটেক্ট করতে যাচ্ছেন। এবং এই ক্ষেত্রে যেমন যখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, এর মিসইউজ আমরা দেখেছি। এখন যদি এটা আবার একটা ব্যালেন্সড ল যেটা আমাদের সামনে যদি না আনতে পারি, সেক্ষেত্রে খুব একটা বড় পরিবর্তন দেখি না আমি। আর যদি বলেন যে হচ্ছে যে বর্তমান লয়ের কি আছে, এখন পর্যন্ত তো এটাই দেখা যায় যে আমাদের পুলিশ সাইবার সেল আছে, যদি কোনো ডিসইনফরমেশন হয় সেক্ষেত্রে হয়তো ওই নিউজটাকে ডিসকার্ড করে দেয় পিটিআরসি, কিন্তু এটা তো সমাধান না। তো এই ক্ষেত্রে আমরা যদি লয়ের দিক থেকে বলি, লয়ের আসলে কিছু আমরা স্পোর্ডিক ইউজ দেখি, এবং এটাও পলিটিক্যাল পারপাসেও করা হয়, এবং বৃহৎ অর্থে কোনো প্রতিকার দেখা যায় না। না, তাহলে আপনি যেমনটি বলছেন যে বিগত 7-8 মাসে তো এই ব্যাপারটিকে অনেক মাথাচাড়া দিতে দেখেছি আমরা, সেই ক্ষেত্রে কি আইন পরিবর্তন করার প্রয়োজনীয়তা যদি থেকে থাকে, এই পদক্ষেপটা কে নেবে, বা আদৌ কি এই ধরনের কোনো প্রসেসের মধ্যে আছি আমরা? আমি পর্যন্ত মাঝে মাঝে কথা শোনা যায় সাইবার সিকিউরিটি অ্যাক্ট তো রোহিতকরণ নিয়ে বেশ কিছু কথা হলো, কিন্তু কদিন আগেও তো এর একটা অপব্যবহার দেখলাম, যে একটা ইমামের এগেনস্টে একটা মামলা হলো একটা। তো এখন এটা নিয়ে তো কথাবার্তা হচ্ছে যে এটাকে চেঞ্জ করা উচিত। কিন্তু এখন এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আইনকে কিন্তু জোরের তাল মিলিয়ে চলতে হবে আমাদের। এখন এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমার আগে যে আইনগুলো ছিল, সাইবার সিকিউরিটি অ্যাক্ট অথবা সিকিউরিটি অ্যাক্ট, এর সাথে হিউম্যান রাইটস এর কিন্তু বড় একটা কনফ্লিক্ট ছিল। সো আমি যদি সেম কনফ্লিক্ট নিয়ে যদি আবার সব ডিল করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা দেবে। আবার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের যে ফেক নিউজ গুলো আসছে, সোর্স গুলো কোথায়। আমি নিউ এই যারা লেখা লিখেছিলাম, সেখানে আমি দেখাতে চেয়েছিলাম যে যে বাংলাদেশ কি হবে ট্রান্সন্যাশনাল যে ফেক নিউজ আছে, কারণ আমাদের ফেক নিউজের মেজরিটি ইন্ডিয়া থেকে আসছে, এই নিয়ে বেশ নিউজও আছে। তো এইগুলা, এবং এর ফলাফল কিন্তু দেখেছি আগরতলাতে আমাদের যে মিশন ছিল সেটা কিন্তু ভঙ্গুর হয়েছে। এর অন্যতম কারণ কিন্তু ফেক নিউজ গুলো। তো এই ক্ষেত্রে আসলে শুধু এক দেশের আইন দিয়ে যে আপনি খুব বেশি সমাধান নিয়ে আসতে পারবেন সেটাও কিন্তু না, সেক্ষেত্রে আপনার ট্রান্সন্যাশনাল একটা এলিমেন্ট থাকে। তো গভর্নমেন্টকে এই যদি
মানে যদি বলেন কে আইন করবে, অফকোর্স সরকারই করবে। সরকার তো আইন করছে, এরকম যে না যে পার্লামেন্ট নাই এই জন্য এই গভর্নমেন্ট কোনো মানে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আইনই করছে না, অনেক আইনই তো করতেছে এবং অর্ডিন্যান্সের থ্রুতে করতেছে। এখন এই গভর্নমেন্ট এটা কতটুকু বাস্তবায়ন করা যেতে পারে, এটা ট্রান্সন্যাশনাল এলিমেন্ট নিয়ে, দেশের ভেতরকার নিয়ে। কিন্তু ফেক নিউজ যেমন ধরেন যে ফেক নিউজ ট্রান্সমিট করে, এইটা একটা অফেন্স যদি ধরেন, এটা কিন্তু একই সাথে আরো বেশ কিছু অফেন্স হতে পারে। আপনি পারপাস গুলো কি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কে টার্গেট করা, মাইনরিটিদেরকে টার্গেট করা, নাকি পলিটিক্যাল গ্রুপকে টার্গেট করা। সো এই ক্ষেত্রে একটা কমপ্লেক্স ক্রাইম। এটা হচ্ছে আপনি যদি এক আঙ্গুলকে দেখতে পারবেন না। আবার আপনি যদি এটাকে সবকিছুকে গুজব বলেছে মানে মানে আপনি যদি পার পেতে চান, সেক্ষেত্রে কিন্তু রিয়েল নিউজ গুলো কিন্তু ইম্পর্টেন্স পাচ্ছে না। তো এই জায়গায় খুব একটা ব্যালেন্সের একটা জায়গাটা কিন্তু থাকে। সো এই ক্ষেত্রে এই গভর্নমেন্টের হাতে এই সুযোগটা আছে, এখন গভর্নমেন্ট কতটুকু আগাবে সেটা একটা প্রশ্ন আছে। এই ট্রান্সন্যাশনাল ইস্যুটা নিয়ে আমি হাসান মোহাম্মদ শামসুদ্দিনের কাছে ফিরতে চাই পরের প্রশ্নটি নিয়ে। আর সেটি হচ্ছে যেমনটি বলছিলেন কাজী ওমর ফয়সাল, যে অনেক গুজবই এমন যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া থেকে ছড়ানো হচ্ছে। এখন আমাদের দেশের 3 দিকে প্রতিবেশী দেশ ভারত, গুজব যদি সেখান থেকে ছড়ানো হয়, সেটা আমাদের কূটনৈতিক সম্পর্ক, যেটি ইতিমধ্যেই বেশ একটু নড়বড়ে অবস্থানের দিকে এগিয়েছে, পাশাপাশি বাণিজ্যিক সম্পর্কও রয়েছে, অর্থনৈতিক বিভিন্নভাবে আমরা আসলে জড়িত। তো এখানে প্রতিকারের কোনো উপায় দেখেন কিনা, কিংবা এটির আসলে এর ফলাফল কতখানি ভয়ানক হতে পারে? তথ্যযুদ্ধে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কোন জায়গা থেকে আমাদের বিরুদ্ধে তথ্যযুদ্ধ হচ্ছে সেটা বড় কথা নয়, আমরা কিভাবে প্রস্তুত রয়েছি, আমরা কিভাবে এই তথ্য যুদ্ধে মোকাবিলা করছি, আমরা কিভাবে তথ্যযুদ্ধতে আমাদের প্রতিপক্ষকে হারিয়ে দিচ্ছি, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। এখানে যেমন আইনের প্রয়োজন আছে, এই যুদ্ধটা ধরে কি করছে, এই যুদ্ধটা করে আমাদের ভাবমূর্তি দেশে বিদেশে ক্ষুণ্ণ করা হচ্ছে। এই যুদ্ধ করে কি করা হচ্ছে, আমাদের জাতীয় ঐক্য নষ্ট করা হচ্ছে। এই যুদ্ধ করে কি করছে, আমাদের উন্নয়ন এবং স্থিতিশীলতা বাধাগ্রস্ত করছে। কাজেই আমাদের সময় এসেছে আমাদের দেশি এবং বিদেশি মিডিয়াতে বিভিন্ন জায়গায় আমাদের প্রোঅ্যাক্টিভ হতে হবে। আমাদেরকে দেখতে হবে আমাদের কোন কোন সেগমেন্টে তথ্যযুদ্ধ চালিয়ে আমাদের এই জিনিসটাকে নস্যাৎ করতে চায় আমাদের প্রতিপক্ষ। সো প্রোঅ্যাক্টিভ হয়ে আমাদেরকে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে বিভিন্ন ভাষায় আমাদের পক্ষ থেকে প্রোঅ্যাক্টিভ প্রচারণা চালাতে হবে। ৭১ টিভি যেরকম একটা দায়িত্ব নিয়ে এই কাজটা করছে, বাংলাদেশি মিডিয়ার কোনো অভাব নেই। বাংলাদেশের সমস্ত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এই অপতথ্যের বিরুদ্ধে বিভিন্ন ভাষায় যদি সারা বিশ্বে এই ধরনের প্রোঅ্যাক্টিভ প্রচারণা চালায়, আস্তে আস্তে এই তথ্যযুদ্ধে আমাদের অনুকূলে চলে আসবে এবং আমরা তখন জয়ী হতে থাকবো, আমাদের প্রতিপক্ষ আস্তে আস্তে পিছু হটবে। এবং এই সময় একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখন মিস ইনফরমেশন ওভারলোড, এইটাকে আমাদেরকে অবশ্যই কাটিয়ে উঠতে হবে আমাদের যোগ্যতা দিয়ে, দক্ষতা দিয়ে এবং আমাদের প্রযুক্তি দিয়ে। আমরা একটু পিছিয়ে আছি, তাই বলে এই ধরনের ধাক্কায় কিন্তু আমাদের নতুন করে চোখ খুলে গেছে। এখন আশা করব যে আমরা, আমাদের সরকার, আমাদের মিডিয়া, আমাদের জনগণ এগিয়ে আসবে। এটা এমন না যে সরকার সবকিছু করতে পারবে, আমাদের জনগণের থেকে অনেকে আছে যারা ক্যাপেবল, যারা এই ধরনের ভাবমূর্তিকে উন্নত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে পারে। প্রিন্ট মিডিয়াতে এবং ইলেকট্রনিক মিডিয়াতে আমাদের অনেক কলামিস্ট আছে, অনেক একাডেমিশিয়ান আছে, অনেক গবেষক আছে। তারা যদি এগিয়ে আসে এই অপতথ্য বা অপপ্রচারের বিরুদ্ধে, তাহলে আমরা অবশ্যই একদিন এই তথ্যযুদ্ধে জিতে। জি, কাজী ওমর ফয়সালের কাছে আমি হাত থেকে আর ক্ষতির থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো। ছোট করে কাজী ওমর ফয়সালের কাছ থেকে আমি একটি উত্তর নিতে চাই। সেটা হচ্ছে একটা শ্রেণী যারা গুজব ছড়াচ্ছে, এছাড়াও সাধারণ মানুষ, আমরা যখন দেখছি কোনো একটি গণমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করা হচ্ছে, আমরা সেটাকে বিশ্বাস করে শেয়ার করছি। যখন আইন প্রয়োগের সময় আসবে, তখন এই ব্যাপারটা ডিফারেন্সিয়েট করা যাবে কিনা, যে আসলেই কে ক্রাইম করার জন্য করছে আর কে সরল বিশ্বাসে ছড়াচ্ছে, এখানে এটা বড় বাধা হবে কিনা? এটা অবশ্যই একটা বড় একটা চ্যালেঞ্জ। যে মানে আপনি ক্রাইমের ক্ষেত্রে তো আসলে ইন্টেনশনটা ম্যাটার করে।
যে ছড়াচ্ছে তার তো অফকোর্স একটা যে ফটো কাট করতেছে আধা ঘন্টা 1 ঘন্টা অথবা কয়েক ঘন্টা মিলে এবং একটা ডিজিটাল প্ল্যাটফর্মে দিচ্ছে, তার ইন্টেনশন একটা, আর যে ছড়াচ্ছে তার তো ইন্টেনশনটা ডিফারেন্ট। আবার অনেকগুলো দেখেন যে সবগুলাই যে আপনার হার্মফুল সেটা না, যেমন আপনি যে নেইমারের যেটা দেখছেন সেটা কিন্তু আপনি ওইভাবে আপনি হার্মফুলও বলতে পারেন না, জাস্ট অনেক হার্মফুল ফেক নিউজও আছে, মানে হার্মলেস ফেক নিউজও আছে। তো সেক্ষেত্রে অফকোর্স ইট ম্যাটার্স যে হচ্ছে যে তার ইন্টেনশনটা কি ছিল, এবং এই ইন্টেনশনটা কিন্তু মানে ডিটারমিন করা খুব কঠিন হয়ে যায় মাঝে মাঝে, এবং সেই ক্ষেত্রে মানে আইনের যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক সেটা খুব একটা গুরুত্বপূর্ণ, এবং এই ক্ষেত্রে আইন কিভাবে দেখছে। এবং আপনি যেটা বলছিলেন যে এই জায়গাটিতে চ্যালেঞ্জ রয়েছে বেশ কিছু, কারণ কোনটাকে আসলে আমরা হার্মফুল বলবো, আমার মতের সাথে মিললে তখন বলবো যে হার্মলেস, আবার আমার মতের বিপক্ষে গেলেই তো হার্মফুল মনে হবে আমার কাছে। এখানেও আসলে একটা নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড থাকার প্রয়োজনীয়তা নিশ্চয়ই রয়েছে। আলোচনাটা আসলে আর দীর্ঘায়িত করা সম্ভব হচ্ছে না, কারণ আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য।